আসসালামু আলাইকুম। আমরা কথায় কথায় বলি অমুকের শাস্তি চাই, তমুকের শাস্তি চাই। প্রশ্ন হলো যে শাস্তি কাকে বলে, আর শাস্তি আমরা কেন চাই, এই শাস্তির উদ্দেশ্য কি? প্রায় বলি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি কাকে বলে? এমন অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা মুখে মুখে বলি, বাট হয়তো সেটা সংজ্ঞা কি, এটা কাকে বলে সেটা আমরা জানি না। আজকে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব যে শাস্তি কাকে বলে, শাস্তি কেন দেওয়া হয়, শাস্তির উদ্দেশ্য কি, শাস্তি বিষয়ে কি কি মতামত আছে, কত ধরনের প্রচলিত শাস্তি আছে, যেমন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এরকম জরিমানা আছে। আর মৃত্যুদণ্ড বাংলাদেশে কতটুকু বৈধ সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আর শাস্তি কত প্রকার হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আর সেই সাথে যে দৃষ্টান্তমূলক শাস্তি, প্রতিরোধমূলক শাস্তি, প্রায়শ্চিত্তমূলক শাস্তি কোনটা কি সেটা নিয়ে আলোচনা করব। আর শাস্তির বিকল্প প্রক্রিয়া হিসেবে খালাস করা, খালাস দেয়া, স্থগিত সাজা বা সংশোধনাগারে প্রশিক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ শাস্তি তো দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের সমাজের কতটুকু উন্নয়ন হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রায় 20 মিনিটের হবে। আপনারা ধৈর্য সহকারে শুনলে অনেক তথ্য লাভ করবেন বলে মনে করছি। শাস্তি কাকে বলে প্রশ্ন, শাস্তির উদ্দেশ্য কি, এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। শাস্তির দৃষ্টান্তমূলক উদ্দেশ্য এবং প্রতিরোধমূলক বা নিবারণমূলক উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা আলোচনা করব। আর এই যে দৃষ্টান্তমূলক শাস্তি, প্রতিরোধমূলক বা নিবারণমূলক শাস্তি, এ সমস্ত মতবাদের কি সমন্বয় হওয়া উচিত কিনা সে বিষয়টি আলোচনা করব। শাস্তির প্রকারভেদ বা বিভিন্ন কত প্রকার শাস্তি আছে, বাংলাদেশে বর্তমানে কি কি শাস্তি প্রচলিত আছে, বাংলাদেশে মৃত্যুদণ্ড যে শাস্তিটি দেওয়া হয় সেটা কি সাংবিধানিকভাবে বৈধ কিনা, অথবা শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড বৈধ কিনা সে বিষয়ে আমরা যুক্তিতর্ক করব। আর ভবিষ্যৎ অপরাধ নিরোধ বা থামানোর ক্ষেত্রে শাস্তি কি একটি সঠিক পদ্ধতি, অথবা অপরাধ থামাতে শাস্তির প্রয়োজনীয়তা আমরা সমালোচনা সহ আলোচনা করব। আবার শাস্তির তত্ত্ব কী বা শাস্তির মতবাদ নিই সেটা নিয়ে ব্যাখ্যা করব। সংশোধনমূলক এবং নিবৃত্তমূলক বা থামানোর শাস্তির পার্থক্য কী সেটা আলোচনা করব। শাস্তির বিকল্প হিসাবে খালাস, স্থগিত সাজা বা সংশোধনাগারে প্রশিক্ষণ, এগুলো নিয়ে আমরা মূল্যায়ন করব যে কোনটা মানুষের জন্য ভালো, মানব সভ্যতার জন্য। সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি সামাজিক শান্তি ও শৃঙ্খলার রক্ষা কবচ, অর্থাৎ মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে সমাজে শান্তি এবং আইন শৃঙ্খলা বজায় থাকে। বা মৃত্যুদণ্ড শাস্তি বাতিলের গ্রহণযোগ্যতার আলোকে এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনারা আইন বিজ্ঞানের ভাষায় অনেক তথ্য লাভ করবেন। আমরা জানি শাস্তি চাই, শাস্তি, কিন্তু শাস্তি কাকে বলে সেটা আমরা আইনের ভাষা জানি না। তাহলে এখন আমরা সেটাই আলোচনা করব। তো কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করলে তার জন্য শাস্তির বিধান রয়েছে। আইন বিজ্ঞানে নিষিদ্ধ কোনো কাজ সম্পাদন করলে যেমন অন্যায় হিসাবে বিবেচিত হয়, আবার আইনে যে কাজ করতে বলা হয়েছে সেই কাজ করা থেকে বিরত থাকলেও সেটা অন্যায় হিসাবে বিবেচিত হয়। এই সকল ক্ষেত্রেই শাস্তির ব্যবস্থা রয়েছে। অপরাধ দমনের জন্যই, অপরাধকে থামানোর জন্যই মূলত শাস্তির ব্যবস্থা করা হয়েছে। প্রশ্ন হলো শাস্তি বা পানিশমেন্ট কাকে বলে। সংজ্ঞাটা হবে এরকম যে কোনো অন্যায়কারীকে তার অন্যায় কাজের জন্য যেই পীড়ন বা শাস্তি দেওয়া হয় তাকেই শাস্তি বলা হয়। এই পীড়ন শারীরিকভাবে হতে পারে, আবার মানসিকভাবেও হতে পারে। কোনো অপরাধীকে পীড়ন বা যাতনা বা যন্ত্রণা দেওয়ার দায়িত্ব সরকারের বা রাষ্ট্রের। খেয়াল রাখতে হবে, কাউকে শাস্তি দেয়া সরকার বা রাষ্ট্রের দায়িত্ব। অর্থাৎ কোনো অপরাধীকে তার অপরাধের জন্য শারীরিক বা মানসিক যে যাতনা দেওয়া হয় তাকে শাস্তি বা পানিশমেন্ট বলে। আশা রাখি সংজ্ঞাটি ক্লিয়ার হয়েছে। প্রশ্ন হলো, মানুষকে শাস্তি তো দেওয়া হচ্ছে প্রাচীন যুগ থেকে, সেই অ্যাজটেক সভ্যতা থেকে মানুষকে বলি দেওয়া হতো, সেই শাস্তি দেওয়া হচ্ছে, অপরাধ তো থামছে না, তাহলে শাস্তি দেওয়ার উদ্দেশ্যটা কি? কোনো অপরাধীকে মানে পারপাস অফ পানিশমেন্টটা কি সেটা, কোনো অপরাধীকে কষ্ট দেওয়া শাস্তির মূল উদ্দেশ্য নয়। যে অন্যায় কাজ করবে তার প্রায়শ্চিত্ত হওয়া প্রয়োজন। শাস্তির ভোগের মাধ্যমে অন্যায়কারীকে প্রায়শ্চিত্ত করতে হয়। শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য হলো অপরাধকে নির্মূল করা অথবা অপরাধকে নিয়ন্ত্রণে রাখা।
অপরাধীকে শাস্তি প্রদান না করলে সমাজে তথা রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেবে। শাস্তির মাধ্যমে সমাজে শৃঙ্খলা বজায় রাখা হয়, পাশাপাশি ভুক্তভোগীদের প্রতিকারও প্রদান করা হয়। এখন প্রশ্ন হলো যে শাস্তি বিভিন্ন প্রকার হয়। শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তি বা নিবৃত্তিমূলক উদ্দেশ্য কি, প্রতিরোধমূলক বা নিবারণমূলক উদ্দেশ্যও আছে শাস্তির। তো এগুলোর মধ্যে পার্থক্য কী সেটা আমরা আলোচনা করব। যে দৃষ্টান্তমূলক শাস্তির উদ্দেশ্য আছে, প্রতিরোধমূলক শাস্তির উদ্দেশ্য আছে। তো সংজ্ঞাগত দিক থেকে দৃষ্টান্তমূলক শাস্তি বা নিবৃত্তিমূলক শাস্তির উদ্দেশ্য হচ্ছে যে শাস্তির মাধ্যমে অপরাধীদের অপরাধ নিবৃত্ত বা থামানোর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হয় তাকে দৃষ্টান্তমূলক বা নিবৃত্তিমূলক শাস্তি বলে। আর প্রতিরোধমূলক বা নিবারণমূলক শাস্তির উদ্দেশ্য হচ্ছে যে শাস্তির মাধ্যমে অপরাধীদের ভীতি প্রদর্শন করা হয় এবং অপরাধ থেকে বিরত রাখা হয় তাকে প্রতিরোধমূলক শাস্তি বলে। এখন প্রশ্ন হলো যে এগুলোর ইংরেজি প্রতিশব্দ কী? দৃষ্টান্তমূলক শাস্তির ইংরেজি প্রতিশব্দ হলো থিওরি অফ ডিটারেন্স, DETERRENC। ডিটারেন্স মানে থামিয়ে দেওয়া কাউকে। আর প্রতিরোধমূলক শাস্তি ইংরেজি হলো থিওরি অফ প্রিভেনশন, মানে আটকানো। তো মতবাদগত দিক থেকে দৃষ্টান্তমূলক মতবাদীরা শারীরিক শাস্তি প্রদানের মাধ্যমে উক্ত অপরাধের পুনরাবৃত্তি রোধের চেষ্টার পক্ষে মত ব্যক্ত করেন। আর অন্যদিকে প্রতিরোধমূলক বা নিবারণমূলক মতবাদীরা অপরাধীকে কারারুদ্ধ বা আটক করার মাধ্যমে উক্ত অপরাধ পুনরায় যাতে করতে না পারে তার জন্য তাকে অক্ষম করে দেওয়ার পক্ষে মত ব্যক্ত করেন। এখন প্রয়োগগত দিক থেকে এই দুই শাস্তির মধ্যে পার্থক্য কী? দৃষ্টান্তমূলক বা নিবৃত্তিমূলক মতবাদের অনুসারীরা শারীরিক শাস্তি প্রদানের পক্ষে মত প্রকাশ করেন। অন্যদিকে প্রতিরোধমূলক বা নিবারণমূলক মতবাদের অনুসারীরা আটক বা কারারুদ্ধ করার পক্ষে মত প্রদান করেন। এখন প্রশ্ন যে দুই শাস্তির উদ্দেশ্য কী? দৃষ্টান্তমূলক শাস্তির যে মতবাদ তার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত বা উদাহরণ স্থাপন করার চেষ্টা করা হয়। অন্যদিকে প্রতিরোধমূলক বা নিবারণমূলক যে শাস্তির মতবাদ তার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নিবৃত্ত করার চেষ্টা বা অপরাধকে থামানোর চেষ্টা করা হয়। তো এই দুই শাস্তির মধ্যে পদক্ষেপগত কী পার্থক্য রয়েছে? দৃষ্টান্তমূলক শাস্তির ক্ষেত্রে অপরাধ সংঘটিত বা অপরাধ হওয়ার পর পদক্ষেপ গ্রহণ করা হয়। অন্যদিকে প্রতিরোধমূলক শাস্তির ক্ষেত্রে অপরাধ সংঘটিত বা অপরাধ হওয়ার পূর্বেই পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন হলো প্রতিরোধমূলক বা নিবারণমূলক উদ্দেশ্য, আর কিওর সেটাই হলো দৃষ্টান্তমূলক বা নিবৃত্তিমূলক উদ্দেশ্য। এখন প্রশ্ন হলো যে এই যে দুই মতবাদ, দৃষ্টান্তমূলক মতবাদ, শাস্তির দৃষ্টান্তমূলক মতবাদ, অন্যদিকে নিবারণমূলক মতবাদ, এই দুইটার কি সমন্বয় করা সম্ভব কিনা বা সমন্বয় হওয়া উচিত কিনা সে বিষয়ে আইন বিশেষজ্ঞরা কি বলছেন সেই বিষয়টি আমরা এখন জানব। দৃষ্টান্তমূলক বা নিবৃত্তিমূলক শাস্তি অর্থাৎ প্রিভেনশন, যেটা থামায় দেওয়া, এক্সেম্পলারি পানিশমেন্ট যেটা আর কি। তো এটা হলো যে শাস্তির মাধ্যমে অপরাধীদের অপরাধ নিবৃত্ত করার মাধ্যমে, থামানোর মাধ্যমে দৃষ্টান্ত বা উদাহরণ স্থাপন করা হয় তাকে দৃষ্টান্তমূলক বা নিবৃত্তিমূলক শাস্তি বলে। দৃষ্টান্তমূলক বা নিবৃত্তিমূলক শাস্তি দুইটি অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর হলো অপরাধীকে কঠিন শাস্তি প্রদান করে সমাজে দৃষ্টান্ত বা উদাহরণ স্থাপন করা। দুই নম্বর হলো দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ওই শাস্তির পুনরাবৃত্তি রোধ করা, যাতে সেকেন্ড টাইম কেউ ওই অপরাধ না করে। অন্যদিকে প্রতিরোধমূলক শাস্তির উদ্দেশ্য হচ্ছে যে শাস্তির মাধ্যমে অপরাধীদের ভীতি প্রদর্শন করা হয় এবং অপরাধ থেকে বিরত রাখা হয় তাকে প্রতিরোধমূলক বা থিওরি অফ প্রিভেন্টিভ পানিশমেন্ট বলা হয়। প্রতিরোধমূলক শাস্তির ক্ষেত্রে অপরাধীকে কারারুদ্ধ বা আটক করার মাধ্যমে উক্ত অপরাধ পুনরায় করতে না পারে তার জন্য তাকে অক্ষম করে দেয়া হয়। এই মতবাদের মাধ্যমে সমাজ থেকে অপরাধ নিবৃত্ত করার চেষ্টা করা হয়। প্রতিরোধমূলক শাস্তির ক্ষেত্রে অপরাধ সংঘটিত বা অপরাধ হওয়ার পূর্বেই পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রশ্ন হলো যে এই দুটার সমন্বয় সম্ভব কিনা। কোনো অপরাধীকে কষ্ট দেওয়া শাস্তির মূল উদ্দেশ্য নয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো অপরাধীকে কষ্ট দেওয়া শাস্তির মূল উদ্দেশ্য নয়। যে অন্যায় কাজ করবে
তার প্রায়শ্চিত্ত হওয়া প্রয়োজন। শাস্তি ভোগের মাধ্যমে অন্যায়কারীকে প্রায়শ্চিত্ত করতে হয়। শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য হলো অপরাধকে নির্মূল করা বা নিয়ন্ত্রণে রাখা। অপরাধীকে শাস্তি প্রদান না করলে সমাজে, রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিবে। শাস্তির ব্যবস্থার মাধ্যমে সমাজে শৃঙ্খলা বজায় রাখা হয়, পাশাপাশি ভুক্তভোগী যারা তাদের প্রতিকার প্রদান করা হয়। কোনো শাস্তি অপরাধীর অপরাধ সম্পূর্ণরূপে নির্বংশ করতে পারে না। অপরাধকে এক ধরনের অসুখ বলা যেতে পারে, যেমন চুরি, ক্লিপ্টোম্যানিয়া, যেটাকে বর্তমানে সাইকিয়াট্রি ভাষায় এটাকে একটা রোগ বলা হয়, যেটা অপরাধ না, এটা একটা মানসিক রোগ। তো আইন বিজ্ঞানীদের মতে শাস্তি দ্বারা অপরাধ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। সুতরাং শাস্তির বিকল্প হিসাবে খালাস, স্থগিত সাজা এবং সংশোধনাগারে প্রশিক্ষণ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। সুতরাং বলা যায় দৃষ্টান্তমূলক বা নিবৃত্তিমূলক শাস্তি এবং প্রতিরোধমূলক বা নিবারণমূলক শাস্তির অবশ্যই সমন্বয় হওয়া উচিত বা প্রয়োজন। এখন প্রশ্ন হলো যে শাস্তির প্রকারভেদগুলো কত প্রকার, বা বিভিন্ন প্রকার শাস্তি, বাংলাদেশে যে প্রকার শাস্তিগুলো প্রচলিত আছে সেগুলো কি কি। তো কয়েকটা শাস্তি, 5টা শাস্তি নিয়ে আলোচনা করব এখন। 1857 সালের সেই গ্রেট সিপাহি মিউটিনি, যেটা নিয়ে কয়েকটা ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা দেখে নেবেন বা শুনে নেবেন। 1857 সালের ব্রিটিশ শাসনের 100 বছরের মাথায় সমগ্র ইন্ডিয়াতে যে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ হয় সেটাকে বলা হয় গ্রেট সিপাহি মিউটিনি বা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। সেই বিদ্রোহে 3 বছর পরে ব্রিটিশরা এই বাঙালিদেরকে কন্ট্রোল করার জন্য আইন তৈরি করে। তারপরে সেটা 1864 সালের পুলিশ আইনে পরিণত হয়। তো এখানে 1860 সালের দণ্ডবিধি অর্থাৎ পেনাল কোডের 53 ধারা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 5 ধরনের শাস্তি প্রচলিত আছে। 1 নম্বর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশে 10টি ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। বাংলাদেশে সাধারণত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যতক্ষণ উক্ত ব্যক্তির মৃত্যু না হবে ততক্ষণ তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হয়। 2 নম্বর শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড অবশ্যই সশ্রম হবে, অর্থাৎ তিনি জেলখানায় পরিশ্রম করে তাকে জেলখানায় থাকতে হবে। 3 নম্বর হলো শুধু কারাদণ্ড। কারাদণ্ড সশ্রম হতে পারে, আবার বিনাশ্রম হতে পারে, অর্থাৎ সেটা জজ সাহেবের এখতিয়ার যে তিনি জেলখানায় কাজ করে খাবেন নাকি বসে বসে থাকবেন। 4 নম্বর শাস্তি হলো সম্পত্তি বাজেয়াপ্তকরণ। আদালত প্রয়োজন মনে করলে অপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দিতে পারেন। 5 নম্বর হলো জরিমানা। বিভিন্ন অপরাধের জন্য আদালত অপরাধীকে বিভিন্ন রকম জরিমানা করতে পারেন। তো এই যে 5 প্রকারের শাস্তি, এই 5 প্রকারের শাস্তি ছাড়াও যারা কিশোর কিশোরী, অ্যাডোলেসেন্ট, যাদের বয়স 19 বা 18-র নিচে, তাদের জন্য আরও 2 প্রকার শাস্তি রয়েছে। এক হলো বেত্রাঘাত, অর্থাৎ বেত দিয়ে পিটানো, যেটা আমাদের আগে স্কুলের স্যারেরা আমাদেরকে করেছিল। অর্থাৎ তার মানে বুঝলাম যে পড়াশোনা বাংলাদেশে না করা, চুরি করা, ডাকাতি করার মতোই অপরাধ, যে বেত্রাঘাত করতো, আর রিফরমেটরিতে আটক করা। তবে এই 2 প্রকার শাস্তি দণ্ডবিধির অন্তর্ভুক্ত নয়, এটাকে ভিন্নভাবে দেখা হয়। তাহলে আমাদের স্যারেরা যে ছোটোবেলায় আমরা টেন্স যদি না পাইতাম তা বেত দিয়ে পিটাইতো, হয়তো স্যারেরা এটা জানতো যে বেত দিয়ে পিটানোর একটা আইনের প্রক্রিয়া। তো যাই হোক, যারা শিক্ষকতা করেন, শিক্ষকতা জীবনে যদি কেউ কোনো শিক্ষক এই ভিডিও দেখে থাকেন, কোনো ছাত্রছাত্রীকে পড়াশোনা না পারার জন্য শারীরিকভাবে বা মানসিকভাবে কখনোই নির্যাতন করবেন না। শারীরিকভাবে চড় থাপ্পড়, লাথি, গালি এগুলো দেওয়া যাবে না। মৌখিকভাবে গালি দেওয়া, হুমকি দেওয়া, ভয় দেখানো এগুলো বলা যাবে না। এতে কারণ না শেখা কোনো অপরাধ না। ছাত্ররা টেন্স পারে না, ক্যালকুলাস পারে না, জেন্ডার পারে না, ভয়েস পারে না, এটা সত্য, কিন্তু তারা অপরাধী নয়। অতএব তাদেরকে কখনোই ভুল করেও ব্যত্রাঘাত করবেন না এবং কোনো ধরনের ভার্বাল, মৌখিক শাস্তি দিবেন না। এখন আমরা নতুন প্রশ্নে যাচ্ছি যে বাংলাদেশে এই যে মৃত্যুদণ্ডের বিধান, একটা লোক ভুল করে বা ইচ্ছায় কাউকে এমন কিছু করেছে যার জন্য তার মৃত্যুদণ্ড হলো। সে ভুল করে হতে পারে, ইচ্ছা করে হতে পারে। লোকটা ভুল করেছে, এটা সত্য। তো এই লোকটার যখন কনভিকশন হলো, অর্থাৎ রায় হলো,
রায়ে হয়তোবা লোকটার মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো মৃত্যুদণ্ড দিতে গেলে কি করতে হবে? একটা জজ সাহেব, অনেক উকিল থেকে তারপরে তাকে মৃত্যুদণ্ড দিতে হয়। এই মৃত্যুদণ্ড কার্যকর করতে গেলে কি করতে হয়? জেলখানার অনেক শিক্ষিত লোক থাকতে হয়, ডাক্তার থাকতে হয়। একটু দেখেন, আয়োজন করে উনি ভুল করে একটা লোককে হয়তো মেরে ফেলেছে, খুন করেছে, অথবা তার মৃত্যুদণ্ড কোনোভাবে হয়েছে। এটা আইনের যারা আইন বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন। বাট একটু মানবিকভাবে ভাবেন, এই একটা লোককে যিনি ভুল করেছেন, যিনি তার অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন, স্বীকার করেছেন যে হ্যাঁ আমি এটা ভুল করেছি রাষ্ট্রপতির কাছে, অথচ তাকে আমরা ক্ষমা না করে কি করি? সবাই মিলে একটা গান ছিল, মনে পড়তেছে না কি প্রয়োজন, এত আয়োজন করে দুঃখ দেওয়ার কি ছিল প্রয়োজন, এরকম একটা গান ছিল এক সময় প্রচলিত, যে এত আয়োজন করে তো দুঃখ দেওয়ার প্রয়োজন নাই। তো এই লোকটা ভুল করলো, তাকে এতগুলো শিক্ষিত মানুষ, প্রায় 50, 60, 100 জন মানুষ তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে। তাহলে এটা আর এক ধরনের হত্যা কি না? এটা কিন্তু একটা প্রশ্ন, নৈতিক প্রশ্ন। আমি নিজেও আইনজ্ঞ নই, আইন বিশেষজ্ঞ নই, আমি জাস্ট বলতেছি। আপনারা যদি কোনো লয়ার এই ভিডিওটি দেখেন বা শোনেন, একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য অথবা সমর্থনযোগ্য না। আমার প্রশ্ন আর একবার বলছি, একটা লোক ভুল করে একটা অপরাধ করেছে, তার শাস্তি হয়ে রায় হয়েছে, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তো ওই লোকটা কিন্তু ভুল করেই করেছে, ইচ্ছে করে করুক আর ভুল করে করুক, সে একা ভুল করেছে। আর এতগুলো 50, 60, 100, 200 জন মানুষ, শিক্ষিত মানুষ, ঠান্ডা মাথার মানুষ, তাকে তারা আয়োজন করে তাকে আমরা ফাঁসির দড়িতে ঝোলাচ্ছি। এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী কতটুকু বৈধ এই মৃত্যুদণ্ড? কারণ বাংলাদেশের সংবিধানে একটা আইন আছে, একটা ধারা আছে, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। আর একটা আছে, যে সমস্ত আইন বাংলাদেশের মানুষ মানতে পারবে না সেই আইনটি অটোমেটিক বাতিল। তো কেউ যদি কাউকে ভুল করে এমন একটা অপরাধ করে যার জন্য তার মৃত্যুদণ্ড হয়, সে কিনা সহ্য করতে পারবে? সেই অর্থে কিন্তু বাংলাদেশে এই মৃত্যুদণ্ডটা সংবিধানের সাথে অনেকটাই সাংঘর্ষিক। তো দেখি এখন আইন বিজ্ঞান কি বলে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড বাংলাদেশের সংবিধানে এটা কতটুকু বৈধ? দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশে 10টি ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। 10টি ক্ষেত্রে। অনেকেই এই বিধানের বিরুদ্ধে মতামত প্রকাশ করেন, যেটা আমি শুরুতেই বলেছি। আবার অনেকেই এই বিধান রাখার পক্ষে মতামত প্রকাশ করেন। বিশ্বের অনেক দেশ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে অবস্থান নিয়েছে, কারণ ওই যে আয়োজন করে, এতগুলো শিক্ষিত মানুষ আয়োজন করে একটা লোককে হত্যা করার প্ল্যান করছি আমরা। পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ডের বিধান আর নেই। বর্তমানে জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিপক্ষে বিভিন্ন মতামত প্রকাশ করেছে। মৃত্যুদণ্ড অবশ্যই একটি নিষ্ঠুর শাস্তি, কারণ যে লোকটা অন্য কাউকে হত্যা করেছে ওই লোকের ফ্যামিলি কিন্তু নিঃশেষ হয়ে গেল। আর যে লোকটাকে আমরা মৃত্যুদণ্ডে দণ্ডিত করছি, তার ফাঁসি কার্যকর করছি, আমরা কিন্তু আর একটা ফ্যামিলিকে নিঃস্ব করে দিলাম। তাহলে এই যে আমাদের সমাজ, এটা সমাজ থেকে তার রোগকে সরাইলো নাকি রোগটাকে বাড়ায় দিত? একটু ভাবে দেখবেন আপনারা। যদি কোনো লয়ার এই ভিডিওটি আমার দেখেন, আপনারা প্লিজ একটু এই বিষয়ে একটু গবেষণা, একটা আলোচনা সমালোচনা করবেন আর কি। কারণ অনেক লোকের ফাঁসি হয়েছে 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত অনেক লোকের ফাঁসি হয়েছে। তাই বলি কি অপরাধ কমেছে বাংলাদেশে, নাকি অপরাধ বাড়ছে, নাকি আগের মতোই অপরাধ রয়েছে? এটা আপনারা আলোচনা করবেন। তো যাই হোক, মৃত্যুদণ্ড একটি খুবই নিষ্ঠুরতম শাস্তি। অনেক ক্ষেত্রে ঘৃণ্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড সঠিক শাস্তি হিসাবে বিবেচিত হয়। তবে বিভিন্ন পর্যালোচনায় বলা হয় মৃত্যুদণ্ড কার্যকর না করে ভিন্ন শাস্তির ব্যবস্থা করা যেতে পারে, যেমন মৃত্যু কারাদণ্ড। তিনি যতদিন বেঁচে থাকবেন জেলখানায় থাকবেন। বাংলাদেশের ইতিহাসে আমৃত্যু কারাদণ্ড চালু হয়েছে। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী যে সকল ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সেগুলো হচ্ছে: 121 নম্বর ধারা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চেষ্টা করা বা প্রচেষ্টা যদি কেউ নেয় তাহলে তার মৃত্যুদণ্ড হবে। 2 নম্বর হলো ধারা 132-এ বলা হয়েছে বিদ্রোহে সহায়তা করলে এবং উক্ত সহায়তার ফলে বিদ্রোহ যদি সংগঠিত হয় তাহলে তার মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। 3 নম্বর 194 নম্বর ধারায় বলা হয়েছে মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং এর ফলে নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হলে সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড হবে। 4 নম্বর বলা হয়েছে 302 নম্বর ধারা, যদি সে কাউকে খুন করে তাহলে তার মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। 5 নম্বর ধারায় বলা হয়েছে ধারা 303 নম্বরে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুন। অন্যান্য ধারায় বিকল্প শাস্তি আছে, কিন্তু 303 ধারায় একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, বিকল্প কোনো শাস্তি নেই।
আর 6 নম্বরে বলা হয়েছে 305 নম্বর ধারা, শিশু উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যা করতে প্ররোচিত করা। কেউ যদি কোনো শিশুকে আত্মহত্যা করতে প্ররোচিত করে বা কোনো পাগল বা নেশাগ্রস্ত ব্যক্তিকে আত্মহত্যা করতে উদ্বুদ্ধ করে, তা প্রমাণিত হলে 305 নম্বর ধারা অনুযায়ী তার যা মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। 7 নম্বর হলো 307 ধারা, যেটা আমরা বাংলাদেশে সবাই কমন আলোচনা করি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের চেষ্টায় আঘাত করা। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের চেষ্টায় কাউকে আঘাত করা, সেটাও মৃত্যুদণ্ড হবে। আর 8 নম্বর বলা হয়েছে, এটা 396 নম্বর ধারা, ডাকাতিকালে খুন। যদি ডাকাতিকালে খুন হয় তাহলে এটার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড হবে। আর 326-এর এ ধারায় বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে 2 চোখ উপড়ে ফেলা বা অ্যাসিড দ্বারা মুখ বিকৃত করা। কেউ যদি কারো 2 চোখ ইচ্ছাকৃত উপড়ে ফেলে বা অ্যাসিড দ্বারা মুখ বিকৃত করে, তাহলেও তার মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আর লাস্ট 10 নম্বর শাস্তি হলো 364 ধারা, যেটাও আমরা প্রায় শুনি। 364-এর ধারা এ, 10 বছর বয়সের কম এমন ব্যক্তিকে অপহরণ করা। কেউ যদি 10 বছর বয়সের কম ব্যক্তিকে অপহরণ করে, তাহলেও তার জন্য এই 10টি আইনে মৃত্যুদণ্ডর বিধান রাখা হয়েছে। প্রশ্ন হলো, ওই যে লোকটা ভুল করে অপরাধ করেছে, সে একজন ভুল করে অপরাধ করেছে, আর এতগুলো সমাজের শিক্ষিত মানুষ এত আয়োজন করে তাকে মেরে ফেলার আয়োজন করছে, একটা রাষ্ট্র, একটা সমাজ, শিক্ষিত উকিল, শিক্ষিত জাজ, শিক্ষিত জেল অফিসার, শিক্ষিত ডিসি বা ম্যাজিস্ট্রেট, শিক্ষিত একজন ডাক্তার, তাকে হত্যা করার জন্য সবাই মিলে আয়োজন করছে, টিভি চ্যানেলেরা আয়োজন করছে। এটা কতটুকু মানবিক, এটা একটু ভাবার জন্যই এই প্রশ্নটা। তো প্রশ্ন হলো যে, ভবিষ্যৎ অপরাধ নিরোধের ক্ষেত্রে শাস্তি কি একটি সঠিক পদ্ধতি, অথবা অপরাধ থামাতে শাস্তির প্রয়োজনীয়তা? এখন আমরা সমালোচনা সহ আলোচনা করব যে আসলে এই শাস্তি দিয়ে কী লাভ সেটা। তো ভবিষ্যৎ অপরাধ থামানোর ক্ষেত্রে শাস্তি সঠিক পদ্ধতি কিনা, অথবা অপরাধ নিবৃত্তিতে, অপরাধ থামাতে শাস্তির প্রয়োজনীয়তা জানতে হলে প্রথমে শাস্তির বিভিন্ন মতবাদ সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। 1 নম্বর মতবাদ হলো প্রতিশোধমূলক মতবাদ। এই প্রতিশোধমূলক মতবাদ অনুযায়ী অপরাধীকে শাস্তি বা কষ্ট ভোগ করতেই হবে। এই মতবাদ অনুযায়ী অপরাধী যে ধরনের অপরাধ করবে তাকে সেই ধরনের শাস্তি ভোগ করতে হবে। প্রাচীনকালের রাজা হাম্বুরাবির কার্যবিধিতে আইন ছিল চক্ষুর বদলে চক্ষু, দাঁতের বদলে দাঁত ইত্যাদি দণ্ড উল্লেখিত ছিল শাস্তি, যেটা কোরআন শরীফে বনি ইসরায়েলদের জন্য বলা হয়েছিল দাঁতের বিনিময়ে দাঁত, চোখের বিনিময়ে দাঁত চোখ। কোরআন শরীফে এই আইনটি আছে। তো এটা একটা প্রতিশোধমূলক মতবাদ আছে। আমাদের দেশের দণ্ডবিধিতেও সেইরূপ বিধান আছে, যেমন কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে খুন করলে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা, কারণ তুমি ইচ্ছা করে তাকে খুন করেছো, অতএব তোমাকেও খুন করা হবে। এটা হলো প্রতিশোধমূলক মতবাদ। 2 নম্বর মতবাদ হলো প্রতিরোধমূলক মতবাদ বা নিবারণমূলক মতবাদ, অর্থাৎ কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা। যে শাস্তির মাধ্যমে অপরাধীদের ভীতি প্রদর্শন করা হয়, ভয় দেখানো হয় এবং অপরাধ করা থেকে বিরত রাখা হয়, তাকে বলা হয় প্রতিরোধমূলক শাস্তি। এই ধরনের শাস্তির মাধ্যমে অপরাধীকে ভীতি প্রদর্শন করা হয়, অপরাধীকে আটক রেখে কোনো অপরাধ করা থেকে বিরত রাখা এই মতবাদের অন্যতম নীতি। যেহেতু তুমি অপরাধ করেছো, জেলখানায় বন্দি থাকো, ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ থেকে দূরে থাকো। 3 নম্বর মতবাদ হলো প্রায়শ্চিত্তমূলক মতবাদ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মতবাদের সৃষ্টি হয়েছে। সকল ধর্মেই অপরাধীকে তার কৃত অন্যায়ের জন্য অনুতপ্ত হওয়ার সুযোগ দেওয়া হয়। অনুতপ্ত হওয়া এক ধরনের শাস্তি। অনুতপ্ত হওয়া এক ধরনের শাস্তি, এর মাধ্যমে মানুষের আত্মা বিশুদ্ধ হয়, যার ফলে ভবিষ্যতে সে অন্যায় কাজ করা থেকে বিরত থাকে। এটা হলো প্রায়শ্চিত্তমূলক মতবাদ। 4 নম্বর মতবাদ হলো সংশোধনমূলক মতবাদ, যেমন প্রিজনার্স আর হিউম্যান বিংস, জেলখানায় লেখা থাকে বন্দিরাও মানুষ। জেলখানার নাম বলা হচ্ছে সংশোধনাগার। তো সংশোধনমূলক মতবাদ হলো শাস্তি প্রদানের অন্যতম উদ্দেশ্য হলো অপরাধীকে সংশোধন করা,
এই মতবাদে অপরাধকে রোগ হিসেবে বিবেচনা করা হয়, যেটা আমি চুরির কথা বলেছি, ক্লেপ্টোম্যানিয়া, এটা একটা সম্পূর্ণ মানসিক ব্যাধি। তাহলে কেউ যদি মানসিক রোগে আক্রান্ত হয়ে চুরি করে, তাকে তো উকিলের বাড়ি না, জেলখানায় না, তাকে যেতে হবে সাইকিয়াট্রিস্টের কাছে। তো এই কথাটাই, এই ধরনের অপরাধীদেরকে কোনো শাস্তি ভোগ করতে হয় না, নির্দিষ্ট অফিসারের নিয়ন্ত্রণে রেখে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশনের চেষ্টা করা হয়। উক্ত ব্যক্তিকে যেহেতু শাস্তি ভোগ করতে হয় না, সেহেতু সে সমাজে অবজ্ঞার পাত্র হিসাবে বিবেচিত হয় না। কাজেই তার মধ্যে লজ্জা বা অনুতাপ বা শোচনা, যাকে তওবা বলি, সৃষ্টি হয় এবং সেই উক্ত অপরাধের পুনরাবৃত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারে। শাস্তির বিকল্প হিসেবে এই পদ্ধতি একটি সর্বোত্তম পদ্ধতিতে মানুষকে সংশোধন করার সুযোগ দিতে হবে। 5 নম্বর মতবাদ হলো, যেটা আমরা সমাজে প্রায় বলি, যে অমুকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ন্যায্য বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটাকে বলা হয় নিবৃত্তিমূলক মতবাদ বা দৃষ্টান্তমূলক মতবাদ। যে শাস্তির মাধ্যমে অপরাধীদের অপরাধ নিবৃত্ত করার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা হয়, উদাহরণ তৈরি করা হয়, তাকে বলা হয় দৃষ্টান্তমূলক শাস্তি। দৃষ্টান্তমূলক মতবাদকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। 1 নম্বর হলো অপরাধীকে এমন শাস্তি প্রদান করা যেন তার সমাজে উদাহরণ স্থাপন করে, হায় 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 মানুষের মধ্যে হবে যে বাবারে এত বড় শাস্তি। বা 2 নম্বর হলো অপরাধীকে এমন শাস্তি দেয়া যে ভবিষ্যতে সে যেন আর ওই অপরাধের পুনরাবৃত্তি না করে, যে বাবারে এই কাজ করা যাবে না। যেমন আমাদের ছোটবেলায় স্যারেরা পড়া না পারলে এই যে মাথাটা বেঞ্চের নিচে ঢুকাই দিয়ে পাশুতে মাইর দিত, আমরা ভয়ে পড়াশোনা করে আসতাম। এখন মনে হচ্ছে যে পড়াশোনা না করাও মনে হয় অপরাধ। স্যারেরা আমাদেরকে এমন শাস্তি দিয়েছিল। এই কথাটা কেন বললাম? স্যারদের দুর্নাম করতেছি না। যারা শিক্ষক আছেন তারা কখনোই ছাত্রছাত্রীদেরকে শারীরিক মানসিক কোনো শাস্তি দিবেন না। মৌখিকভাবে কোনো অ্যাবিউজ, মানে মৌখিকভাবে মুখ দিয়ে কোনো গালিগালাজ করবেন না, আর হাত দিয়ে তো কোনো শাস্তি দিবেন না, দিবেন না, দিবেন না, এটা করবেন না। নইলে এ চাইল্ড অফ ভায়োলেন্স বিগেটস অনলি ভায়োলেন্স। W.B. Yeatsের কথা খেয়াল রাখবেন। ভায়োলেন্সের বাংলা কি? সহিংসতার শিশু ভবিষ্যতে শুধু সহিংসতারই জন্ম দেয়। অতএব কোনো বাচ্চার সাথে সহিংসতা করবেন না। জাতিসংঘের একটা কথা বলি, ইউনিসেফের, ভায়োলেন্স ইজ অ্যান আনফরগেটেবল লেসন দ্যাট নো চাইল্ড নিডস টু লার্ন। ভায়োলেন্স হলো একটা এমন লেখাপড়া যেটা কোনো শিশুই কখনো কোনো মানুষ ভুলতে পারে না, আর এই লেখাপড়া কোনো শিশুর শেখার দরকার নেই। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই যে 5 প্রকারের মতবাদ, শাস্তির মতবাদ আলোচনা করলাম, এখন পর্যালোচনা যদি করি তাহলে কি আসে? কোনো অপরাধীকে কষ্ট দেওয়া কোনো শাস্তির মূল উদ্দেশ্য নয়। কথাটা খেয়াল করেন, সমাজের মানুষ কি পরিমাণ স্বার্থপর। একটা মানুষকে মৃত্যুদণ্ডে ঝুলাচ্ছি, এইভাবে ঝুলাই দিচ্ছি একটা মানুষকে, আর বলতেছি না, আরে ভাই একটা মানুষকে যদি ঝুলাই দেন, তাকে যদি জেলখানায় রাখেন 5 বছর, 10 বছর, 7 বছর, তার তো কষ্ট হইল। কিন্তু বলতেছে অপরাধীকে কষ্ট দেওয়ার শাস্তির মূল উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যটা কি ভাই বলেন একটু? যে অন্যায় কাজ করবে তার প্রায়শ্চিত্ত হতে হবে। এটা কষ্ট না, এটা হলো প্রায়শ্চিত্ত, তাওবা, ইস্তেগফার। শাস্তি ভোগের মাধ্যমে অন্যায়কারীকে প্রায়শ্চিত্ত করতে দেওয়া হয়। অপরাধ করেছো, তার সাজা ভোগ করো। কিন্তু এই একই কথা যে না ভাই তোমাকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য না, তোমাকে প্রায়শ্চিত্ত করতে দেওয়া। কি অযোগ্যতা! যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারের কথা শুনেছেন? গুগল ইউটিউবে সার্চ করবেন, অনেক কিছু পাবেন। এই আমেরিকার আর্মি বা সোলজাররা বা পুলিশরা এই গুয়ান্তানামো বেতে বন্দি ইরাকি বন্দীদের কি পরিমাণ নির্যাতন করেছে। পরে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হলো, সে বলল যে দিস ইজ নট টর্চার, এটা হলো তথ্য উদ্ঘাটনের কৌশল। আরে ভাই, আমার পা বেঁধে রাখছেন আকাশে আর নাকে দিচ্ছেন গরম পানি, আর আপনি বলতেছেন এটা শাস্তি না, এটা তথ্য বের করার কৌশল। এটা যদি হয় কৌশল তাহলে শাস্তি কোনটা? আর এটা যদি হয় শাস্তি তাহলে কৌশল কোনটা? আপনারা যারা শুনছেন এগুলো একটু বিস্তারিত, একটু সুচিন্তিত মতামত আপনারা এই ভিডিওটাতে একটু দিবেন, ভালো লাগবে আমার। তো এগুলো আমার ব্যক্তিগত চিন্তা আর কি। তো যাই হোক, শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য হলো অপরাধকে নির্মূল করা বা নিয়ন্ত্রণে রাখা। অপরাধীকে শাস্তি দেওয়া নাকি উদ্দেশ্য নয়। কিন্তু ফাঁসি তো দিলেন লোকটা, জেলে রাখলেন লোকটাকে। চুরি করছে একদিন, মোটরসাইকেল একটা চুরি করছে, যার দাম হলো মাত্র 1 লাখ থেকে 2 লাখ থেকে বর্তমান বাজারে কত? 5 লাখ টাকা নাকি? 5 লাখ। কোন মোটরসাইকেল দাম বলবো না এই ভিডিওতে।
5 লাখ টাকা সর্বোচ্চ। 5 লাখ টাকার মোটরসাইকেল চুরি করছেন ভাই, চুরি করিয়া জেল দিলেন 7.5 বছর। একটা লোকের জীবন থেকে, ফ্যামিলি থেকে, সমাজ থেকে 7.5 বছর নষ্ট হয়ে গেল, আর আপনি বলতেছেন যে এটা হলো এই অপরাধী যাতে প্রায়শ্চিত্ত। এটা কোন প্রায়শ্চিত্ত ভাই? এটা কেমন আইন? আপনারা একটু ভেবে দেখবেন। তো হলো এরকম। আর বলতেছে অপরাধীকে শাস্তি প্রদান না করলে সমাজে নাকি, রাষ্ট্রে নাকি বিশৃঙ্খলা দেখা দেবে। তো 1971 সাল থেকে কত মানুষকে জেলে দেওয়া হয়েছে, কত সন্ত্রাসীর জন্ম হয়েছে। কই, ওদের তো জেল হয়েছে, কারো কারো ফাঁসি হয়েছে। তাতে কি পৃথিবীতে, বাংলাদেশে মৃত্যু মানে যেটা খুনাখুনি যাকে বলি, সেটা কি বন্ধ হয়েছে? চুরি ডাকাতি, রাহাজানি, এটা কি বন্ধ হয়েছে মেহেদি? বন্ধ হয়নি, ঠিক কিনা? ঠিক, বন্ধ হয়নি। তাহলে এই আইনগুলো দিয়ে করবেনটা কি ভাই? ভদ্র মানুষের মতো বলেন অপরাধীকে শাস্তিও আপনার কষ্ট না, ফিরে আবার জেলখানা রাখেন, সবাই মিলে ফাঁসির দড়িতে ঝুলাই দিচ্ছেন ভাই। এটা কেমন আইন ভাই? একটু কমেন্ট করে জানাবেন আপনারা প্লিজ। তো রাষ্ট্রে নাকি বিশৃঙ্খলা দেখা দিবে। তো বাংলাদেশে কোন জন্মে বিশৃঙ্খলা ছিল না? পৃথিবীতে কোন জন্মে বিশৃঙ্খলা ছিল না? একটা সময় দেখান যে এই সালের এই দিনে পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা হয়নি, বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা হয়নি, দেখান দেখি। এত তো শাস্তি তো দিচ্ছেন। শাস্তির ব্যবস্থার মাধ্যমে সমাজের শৃঙ্খলা বজায় রাখা হয়, পাশাপাশি ভুক্তভোগী বুঝছেন তো? জাস্টিস ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড রিভেঞ্জ, ফ্রান্সিস বেকন বলছে। সুবিচার হলো কি? একটা বন্য প্রতিশোধ। আমার চাচাকে তুমি খুন করেছো, তোমাকেও ফাঁসির দড়িতে ঝুলতে হবে। মনটা আবার শান্তি পায় তোমাকে দেখলে, মজা লাগে। এটাই হলো ভুক্তভোগীদেরকে প্রতিকার দান করা হয়। আন্দোলন চলতেছে, এই হলো আইন। আন্দোলন চলবে, অনেক আন্দোলনকারীদের বিচার হয়েছে। বাংলাদেশের এক প্রেসিডেন্ট 1234 বা 1231 জন আর্মি অফিসারকে, নট সোলজার, একবারে দিনের বেলা বিচার করে ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। আপনারা হুমায়ুন আহমেদের একটু বিজ্ঞাপন দিয়ে দিলাম, দেয়াল যে উপন্যাসটা আছে সেই উপন্যাসটি পড়বেন। সেই 1981 সালের আগের গল্প বলছি, 75 সালের পরে। তারপরেও বাংলাদেশে বিদ্রোহ কি থেমে আছে? এত ফাঁসি দিয়ে থামে নাই। তাহলে সমাধান কি? লাইনে আসেন। আইন বিজ্ঞান কি বলে সেটা আমরা আলোচনা করছি। একবার একটু গল্প করি। মাস্টার মানুষ, ওয়ালাইকুম আসসালাম। মাস্টার মানুষ, একটু গল্প করি। একবার এক জজ সাহেব একটা মার্ডার কেসের রায়ে সমস্ত আসামিকে অ্যাকুইট করে দিয়েছে। অ্যাকুইটাল মানে নির্দোষীতে খালাস করে দিয়েছে। তখন যারা সিনিয়র লয়ার জজ সাহেবকে বা হাকিমকে প্রশ্ন করছে যে স্যার বা ইয়োর অনার, এটা কেমন রায় দিলেন? একটা লোক খুন হয়েছে, এটা সত্য, সবগুলো আসামিকে নির্দোষীতে খালাস দিলেন, এটা কি সমাজে বিরূপ প্রভাব ফেলবে না? তখন জজ সাহেবের উক্তি হলো, আমি রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক না, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও না, আমি আইন অনুযায়ী কাজ করি। আইনে আমি কাউকে অপরাধী পাইনি, অতএব খালাস দিয়েছি। তো পয়েন্টটা একটু মাথায় রাখবেন, এনজয় করবেন। এ জীবন টিকবে না। ফুলকপি খাইলেও আপনার হার্ট অ্যাটাক হয়ে মারা যাবেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, শুকুরের গোস্ত খাইলেও আপনার হার্ট অ্যাটাক হয়ে মারা যাবেন। অতএব জীবনকে এনজয় করে নেন, যে যেভাবে পারেন এনজয় করেন, সমস্যা নাই। জীবন টিকবে না, এটাই বড় সত্য। কুল্লু নাফসুন যায়েকাতুল মাউত, ঠিক আছে কি কথাটা? কুল্লু নাফসুন যায়েকাতুল মাউত, যার নফস আছে, যার প্রাণ আছে, সে মারা যাবে। অর্গানিজম হলেই মারা যাবে। ভাইরাস ব্যাকটেরিয়াও মারা যায়, সেখানে আপনি আমি তো 6 ফিট ধরা যায়। তাহলে আপনি আমি মারা যাব, টেনশনের কোনো কারণ নাই। এই চ্যানেলটার ভিডিওগুলো শুনবেন, আনন্দ পাবেন, মনের মধ্যে আনন্দ নিয়ে পড়াশোনা করবেন। ছাত্রছাত্রীরা যদি এই ভিডিও দেখে, তাদের প্রতি আমার অনুরোধ রইল যে তোমরা জীবনকে এনজয় করো, পড়াশোনা করে এনজয় করো, নতুন নতুন গবেষণা করো, নতুন নতুন থিওরি নিয়ে আসো, সমাজকে চেঞ্জ করে দাও। সমাজকে চেঞ্জ করার, ইট ইজ হাই টাইম ফর ইউ টু চেঞ্জ দ্য সোসাইটি। সমাজকে চেঞ্জ করার এটা হলো খুবই একটা উপযুক্ত সময়। আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, দ্য অনলি নোবেল পিস laureate in Bangladesh ever since the birth of Bangladesh in 1971. তো আমরা কথা বলছি মানুষকে শাস্তি দিয়ে কি লাভ হয়, আইন বিজ্ঞানের কথা বলছি। আর আমরা মাত্র 5 মিনিট বকবক করব, বকবক করে আমাদের লেকচারটা আমরা শেষ করে দেব। তো যাই হোক, কথায় কথা টানে আর ভাতে শালক টানে। শালন মানে তরকারি। হ্যাঁ, ভালো তরকারি থাকলে ভাত খাওয়া যায়, আর কথা হলে কথার পিছনে অনেক কথা হয়। সমাধান কি?
সমাধানে যাই আমরা। তো এখানে আইন বিজ্ঞান বা জুরিসপ্রুডেন্স বলছে কোনো শাস্তি অপরাধীর অপরাধ সম্পূর্ণরূপে নির্মল করতে পারে না। অর্থাৎ অপরাধীকে মৃত্যুদণ্ড দেউক আর জেলে দেউক, তার মানে এই নয় যে অপরাধটা টোটালি নির্মূল হবে, এমন নয়। অপরাধ এক ধরনের অসুখ বলা যেতে পারে, যেটা আমি প্রথমে বলেছি ক্লেপ্টোমানিয়া একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এর জন্য কোথায় যাইতে হবে? মতিন ডাক্তারের কাছে, তাই না? মতিন ডাক্তারের কাছে যাইতে হবে। কারো যদি চুরির রোগ থাকে, আমার বংশে একজনের চুরির রোগ ছিল, ব্যক্তিগত কথা বলি ফেললাম, সে বড় বয়সে চুরি করতো, হাঁস মুরগি চেয়ে অমুক তমুক চুরি করতো, তাহলে তাকে যদি জেলে দেন তাহলে তো মুশকিল অবস্থা। তাকে যাইতে হবে মতিন ডাক্তারের কাছে। মতিন ডাক্তারকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি জানাই দেবো তার পরিচয়, MBBS MD সাইকিয়াট্রি। তো যাই হোক, মতিন ডাক্তারের একটু বিজ্ঞাপন দিয়ে দিলাম, কারণ আমি নিজে মতিন ডাক্তারের একজন পেশেন্ট। তো কথা হচ্ছে আইন বিজ্ঞানী যারা, আইন আবার বিজ্ঞানী, বিজ্ঞানী মানে তো প্র্যাকটিক্যাল থাকবে। এটার আবার কি প্র্যাকটিক্যাল? মানুষকে ফাঁসি দেওয়া হয়। শাস্তি দ্বারা অপরাধ নিয়ন্ত্রণ রাখা যেতে পারে। আবার বাংলাদেশে 10টি ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। অনেক ক্ষেত্রে এই বিধানের বিরুদ্ধে মতামত অনেকে প্রকাশ করেন, আবার অনেকে এই বিধান রাখার পক্ষে মতামত ব্যক্ত করেন। বিশ্বের অনেক দেশ, এই যে ছেলেমেয়েরা ভম 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 শব্দ করে নয়েজ আমাদের কানে দিচ্ছে, অপ্রাসঙ্গিক কথা বলি, আমাদের হার্টের কিন্তু 12টা বাজতেছে, দায়িত্ব হবে ইউনাইটেড হসপিটাল। ডক্টর জাহাঙ্গীর কবির তোর বেশি দিন বাঁচবে না, তখন কি অপারেশন করাবে? এগুলার কি শাস্তি হবে না? যারা ভোট ভোট পথ পথ করে সারাদিন হর্ন বাজায়, তাদের শাস্তি হবে না? চুরি করলে, বরং এদের মোটরসাইকেল যদি চুরি করে তারে হবে জেল। বরং চুরি করলে তো এই লোকগুলা আর আমাদেরকে জ্বালায় না ভাই। কথাটা একটু ভিন্ন লাইনের হইলো, ফিলোসফার টাইপের কথা হইলো। যাই হোক, কমেন্ট করে আপনারা জানাবেন। তো আবার অনেকে শাস্তি রাখার পক্ষে মতামত দিয়েছে। বিশ্বের অনেক দেশে মৃত্যুদণ্ডের বিপক্ষে অবস্থান নিয়েছে, জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিপক্ষে। পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ডের কোনো বিধানই নেই, জাতিসংঘের বিপক্ষে বলেছি। মৃত্যুদণ্ড কি? এটা একটা নিষ্ঠুর শাস্তি, কিন্তু অনেক ক্ষেত্রে ঘৃণ্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড সঠিক শাস্তি হিসাবে বিবেচিত হয়। তবে বিভিন্ন পর্যালোচনায় বলা হয় মৃত্যুদণ্ড কার্যকর না করে ভিন্ন শাস্তির ব্যবস্থা করা, যেমন আমৃত্যু কারাদণ্ড। যতদিন মরেন নাই ততদিন জেলখানায় থাকেন। বাংলাদেশে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড চালু হয়েছে, এটা একটা ভালো জিনিস। আর কি বিকল্প হলো খালাস দেয়া। আর দেশের লোকও এমন হয়ে গেছে অবজ্ঞায় ভূর্ণ, একটা আসামিকে যদি সরকার ছেড়ে দেয় চিল্লায় ওঠে যে আসামিকে কেন ছেড়ে দেওয়া হইল। কিন্তু আইন বিজ্ঞান বলতেছে যে খালাস দেওয়া যেতে পারে বিকল্প হিসেবে, সাজা স্থগিত করা বা সংশোধনাগারে পাঠা, এগুলা করা যেতে পারে। তো এই হলো শাস্তি নিয়ে নানাবিধ মতবাদ। আমি উপসংহার টানবো, ভিডিওটা আরও 5 মিনিট লম্বা করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারতেছি না, অনেক কথা বলা সম্ভব নয়। তো আইন বিজ্ঞানীদের ভাষায়, যারা আইন বিজ্ঞানী, যারা জুরিসপ্রুডেন্স এক্সপার্ট, তাদের মতে অপরাধ এক ধরনের রোগ বা অসুখ। তাহলে যদি রোগ হয়, যদি অসুখ হয়, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এটাকে ফাঁসি দেন কেন, জেলে কেন দেন ভাই? জজের বাড়ি সে কেন যাবে? আর যেহেতু এটা একটা রোগ বা অসুখ, কোনো শাস্তি অপরাধীর অপরাধ সম্পূর্ণরূপে নিরোধ করতে পারবে না। তার দরকার কি? মেডিসিন দরকার, তার দরকার ওষুধ, তার SSRI সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস দরকার, তার দরকার প্যারক্সিটিন, তার দরকার ফ্লুভোক্সাটিন, তার দরকার রমেরন। ওষুধ না খাওয়ায় তাকে জেলখানায় পাঠাই দিচ্ছেন, ভালো হবে? রোগ আরও খারাপ হবে ভাই, মনে রাখেন। তবে শাস্তি দ্বারা অপরাধকে শুধুমাত্র নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। অনেক দেশে মৃত্যুদণ্ডের বিপক্ষে অবস্থান নিয়েছে, মৃত্যুদণ্ড অনেক দেশে নেই, এমনকি জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিপক্ষে মতামত দিয়েছে। অতএব আমরা বলতে পারি শাস্তির মাত্রা কমিয়ে অপরাধীকে প্রশিক্ষণ দিতে হবে, পুনর্বাসন সহ উক্ত অসুখ দূর করার জন্য সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কেমন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত পাবো এই প্রত্যাশায়। চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল, সম্পূর্ণ শিক্ষামূলক। ইংরেজি গ্রামার, বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাস, আইন বিজ্ঞান নিয়ে এখানে আলোচনা করা হয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, আপনার মতামত আপনি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। লাস্ট কথা একটাই, ইতিবাচক চিন্তা করবেন, পজিটিভ চিন্তা করবেন,
প্রাপ্তবয়স্ক হলে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 7 থেকে 9 ঘন্টা ঘুমাবেন, নাক ডেকে হোক আর নাক না ডেকে হোক ঘুমাবেন। পুষ্টিকর খাবার খাবেন, পুষ্টিকর খাবার মানে যে খাবারে 6টি উপাদান থাকে তাকে বলা হয় পুষ্টিকর খাবার। এবং এক্সারসাইজ করবেন, অলসের মতো বসে থাকবেন না, হাঁটাচলা করবেন, সপ্তাহে কমপক্ষে 5 দিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করবেন। মনকে প্রফুল্ল রাখবেন, জীবন বেশি দিন টিকবে না, কুল্লু নাফসুন জায়েকাতুল মাউত, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।